এখন দেখো পরের যেটা সেটা কি অটাইটিস মিডিয়া, পরেরটা কি অটাইটিস মিডিয়া। আমি অটাইটিস মিডিয়াতে পরে আসতেছি, দেখো এদিকে খেয়াল করো। অটাইটিস মিডিয়া, এখানে অটাইটিস দেখো এখানে দুইটা শব্দ আছে, একটা হলো অটাইটিস আর একটা হলো মিডিয়া। আমাদের সমস্ত কানটাকে তিনটা ভাগে ভাগ করছে, বহির্কর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। আর মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় এক্সটার্নাল ইয়ার, মিডিল ইয়ার, আর একটা হলো ইন্টারনাল ইয়ার। শোনো, কানের যে কোনো জায়গার যে কোনো সংক্রমণটাকে বলা হয় অটাইটিস। কি বলা হয়? অটাইটিস। আর মধ্যকর্ণের যদি কোনো সংক্রমণ হয় তখন সেটাকে বলা হয় অটাইটিস মিডিয়া। সেটাকে কি বলা হয়? তাহলে অটাইটিস মিডিয়া, এই যে খেয়াল করো এদিকে, তাহলে অটাইটিস মিডিয়া কানের কোন অংশে মধ্যকর্ণের সংক্রমণটাকে কি বলা হয়? অটাইটিস মিডিয়া। আর কানের যে কোনো প্রদাহকে বলবো আমরা অটাইটিস। এটাও দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হলো আমরা যেটা বলবো অ্যাকুইট, আর একটা কি ক্রনিক। দেখো সাইনোসাইটিসের ক্ষেত্রে অ্যাকুইটের সময়কাল ছিল 7 থেকে 8 সপ্তাহ, আর এখানে খুব ভালো করে মাথায় রাখবা 2 থেকে কত সপ্তাহ? 4 সপ্তাহ। ঠিক আছে তো? এবার দেখো দীর্ঘমেয়াদী, তাহলে কি 2 থেকে 4 সপ্তাহের মধ্যে রোগ নিরাময় হয় না, এটা কি 2 থেকে 4 সপ্তাহের অধিক হলে তখন সেটাকে আমরা কি বলবো? ক্রনিক সাইনোসাইটিস। দেখো এখানেও ঠিক একই কাহিনী, হয় ভাইরাস দ্বারা হবে, অথবা ব্যাকটেরিয়া দ্বারা হবে, অথবা ছত্রাক, অথবা কি অ্যালার্জিজনিত কারণে। তুমি ওখানে 3টা ভাইরাসের নাম পড়ছো, ওই ভাইরাসের সাথে মিল আছে। দেখো 1 নম্বরে রেসপিরেটরি সিনশিয়াল ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আর একটা ওখানে পড়েছে ম্যাটানিউমা ভাইরাস, আর এখানে রাইনো ভাইরাস। মনে থাকবে? বা অথবা এটাকে বলা হয় রিনো ভাইরাস। এবার দেখো ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, ওখানেও যা পড়েছিল এখানেও ঠিক সেম। আর একটা হলো হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা ব্যাকটেরিয়া। শেষ। এইবার দেখো 3য় নম্বরটা পয়েন্ট একটু মাথায় রাখতে হবে। আমাদের মধ্যকর্ণের নিচে একটা গ্ল্যান্ড বা গ্রন্থি আছে, যেটাকে বলা হয় অ্যাডিনয়েড গ্রন্থি। কি গ্রন্থি? এইটা মূলত লসিকা গ্রন্থি। এটা কি? লসিকা গ্রন্থি। যদি কোনো কারণে এই গ্রন্থিটা সংক্রমণ হয় তাহলে এখান থেকে আমাদের মধ্যকর্ণে মানে সংক্রমণ হতে পারে, এটা একটু মাথায় রাখবা। এবং মাতৃদুগ্ধ পান না করলে এই সমস্যাটা বেশি হতে পারে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় ঠান্ডা লাগলে এটা হতে পারে। এবার দেখো এখানে একটা পয়েন্ট, কাদের ক্ষেত্রে 2 মার্কের জন্য এই কোশ্চেনটা আসে, কাদের ক্ষেত্রে এই রোগটা বেশি হয়? বাচ্চাদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? বাচ্চাদের ক্ষেত্রে। তোমাকে মনে রাখতে হবে কত বয়সের বাচ্চা? 4 মাস থেকে 4 বছর বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে। এবং বাচ্চাদের হয় তার পেছনে আর একটা রিজন আছে। আমাদের কানের যে নালিটা এটা অনেকটা বড়, আর বাচ্চাদের ক্ষেত্রে কী হয়? ছোট হয়। এবং মনে করো যে একটা বাচ্চা, মনে করো যে 1 বছরের একটা বাচ্চা, তার কানে যদি পানি যায়, অথবা মনে করো যে ফিডার খাওয়ানো হচ্ছে, মনে করো যে মাথা নিচু করে ফিডার খাওয়ানো হচ্ছে, এবং 1-2 ফোঁটা মনে করো যে মুখ থেকে গড়ায় যদি কানের ভিতরে যায়, ও কি বলতে পারবে যে ওর কানের মধ্যে কোনো কিছু গেছে? বুঝতে পারছো তো? এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে এই অটাইটিস মিডিয়া বেশি হয়ে থাকে। একটু মাথায় রাখবা যে দেখো এই যে মধ্যকর্ণে এখানে 3টা অস্থি থাকে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এবং দেখো এখানে একটা পর্দা আছে, এটাকে বলা হয় টিম্প্যানিক পর্দা। কি পর্দা? তাহলে তুমি একটু ভাবো, আমি বলার পিছনে কারণ হলো যদি মধ্যকর্ণের সমস্যা হয় তাহলে তার কানের পর্দা ছিঁড়ে যাইতে পারে কি পারে না? বলো। পারে তো? এখন শোনো, কানের পর্দা যদি ছিঁড়ে যায় সেটাকে আবার কি রিপেয়ার করা হয় না? রিপেয়ার তো করা হয়। এই যে রিপেয়ার করা হয়, এই অপারেশনের নামটা তোমাদের একটু মনে রাখতে হবে, এইটা পরীক্ষায় আসবে। এই অপারেশনের নাম
মাইরিঙ্গোপ্লাস্টি, এটার নাম কি? মাইরিঙ্গোপ্লাস্টি। এই যে দেখো, এই অপারেশনটার নাম কি? মাইরিঙ্গোপ্লাস্টি। মনে থাকবে তো? হ্যাঁ, মোটামুটি আবার অস্ত্রোপচারের ফলে এটা ঠিক হতে পারে। এবার দেখো, এ রোগের লক্ষণ, ওখানে বলেছিলাম তীব্র মাথা ব্যথা, আর এখানে হবে তীব্র কানে ব্যথা। তুমি জানো কান আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, তাই সে কি ভারসাম্য হারিয়ে ফেলবে কিনা বলো? ঘুমোতে সমস্যা হবে কিনা বলো? হবে তো। ইনফেকশন হয়েছে, জ্বর আসবে কিনা বলো? জ্বর আসলে কমন তিনটা কথা কি? খাবারে অরুচি দেখা দিবে, বমি বমি ভাব হবে, এবং সে কি দুর্বল অনুভব করবে। ক্লিয়ার? এবং তুমি যে মানে তাকে কিছু ট্রিটমেন্ট দিবা, তাই না? দেখো, তাকে ট্রিটমেন্টের পাশাপাশি তার কিছু উপদেশও দিতে হবে, এবং এর জন্য তার কি কি সমস্যা হতে পারে সে সমস্যাটার কথাও বলতে হবে। দেখো, তাহলে 1 নম্বর, তার কানের পর্দা কি হতে পারে? ছিদ্র হয়ে যেতে পারে। দেখো, ছিদ্র পথে মধ্যকর্ণ থেকে গাঢ় তরল পদার্থ বের হতে পারে। ইনফেকশন হলে পুজ হয় না? পুজটা কি বাইরে বের হবে না? পুজটা বাইরে বের হবে। কানে কম শুনতে পারে, কানে একটু মানে শন শন শব্দ হতে পারে। এরপরে দেখো, যে উপদেশগুলো সবার জন্য প্রযোজ্য কানে সমস্যা হলে, এবার একবার কমন কথা, এটা অপ্রয়োজনীয় কান চুলকানো যাবে না। কানে খোল হয়েছে থাক, কোনো সমস্যা নেই, ওইটা তোমার আল্লাহ তাআলা উপকারের জন্য দিছে। যদি বাইরের থেকে মানে কোনো মানে ময়লা যেন ভিতরে প্রবেশ না করতে পারে, দূষিত পদার্থ যেন প্রবেশ না করতে পারে, এই জন্য তোমার কানের খোলটা কাজ করে। এবং দেখো, ঠান্ডা না লাগানো, অর্থাৎ ঠান্ডা কোনো কিছু খাওয়া যাবে না, সাঁতার না কাটা, বুঝতে পারছো তো? কারণ ওই সময় কি কানের ভিতর পানি ঢুকতে পারে। কান পরিষ্কার রাখা, কানে পানি ঢুকতে না দেওয়া। এমন যদি কানে কারোর সমস্যা থাকে, তাহলে সে যখন গোসল করবে, তুলা আছে না, মানে তুলা দিয়ে মানে 2টা কানই সে কী করবে? বন্ধ করে রাখবে। বুঝতে পারছো তো? এইটাই হলো কাহিনী। এরপরে দেখো, তাহলে প্রতিরোধ অনেকটা। দেখো, 1 নম্বরে শিশুদের যেহেতু এটা বেশি সমস্যা হয়, শিশুদের আশেপাশে কোনোভাবেই ধূমপান করা অথবা দূষিত এলাকাতে তাদের রাখা যাবে না, 1 নম্বর পয়েন্ট। এবং কানে কোনোভাবে যেন তরল পদার্থ গড়িয়ে না যায়, সেদিকে কি করতে হবে? খেয়াল রাখতে হবে। ঠিক আছে? এবং দেখো, এখানে একটা পয়েন্ট দিয়েছে যে বুকের দুধ বা অন্য কোনো তরল খাওয়ানোর সময় শিশুর মাথাটি মানে পিঠের সঙ্গে কত ডিগ্রি? 45 ডিগ্রি কোণে উঁচুতে রাখতে হবে, এরকম নিচু করে খাওয়ানো যাবে না। এটাই হলো মূলত প্রতিরোধ। আর প্রতিকার তোমরা অলরেডি জানো যে এখানে আমরা ব্যথানাশক ওষুধ দিতে পারি, ঠিক আছে? এবং সতর্কতার সঙ্গে 2-3 ফোঁটা উষ্ণ মিনারেল অয়েল, মনে রাখবা উষ্ণ মিনারেল অয়েল কোনটা সবচেয়ে বেশি ভালো হবে তোমরা কি জানো? অলিভ অয়েল, মনে রাখবা। কোনটা? অলিভ অয়েল। এবং এছাড়া মনে করো যে আমরা চিকিৎসকের পরামর্শ অনুসারে অ্যান্টিবায়োটিক গ্রহণ করব, তাহলে দেখা যাচ্ছে যে এটা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে মানে রিপেয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এখন দেখো, যারা মনে করে যে ধূমপান করে, এই যে ধূমপাই আর অধূমপাই ফুসফুসের মধ্যে একটা পার্থক্য আছে, এটা তোমাদের 4 মার্কের জন্য আসবে। দেখো, এখানে একটা কথা লেখা আছে, একটি সিগারেটের শলায় 7,000 বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকে। এর মধ্যে নিকোটিন, আর্সেনিক, মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড, এগুলো হলো প্রধান। বুঝতে পারছো তো? একটু মনে রাখিও। এরপরে দেখো, এই যে চিত্রটা খেয়াল করো, 2টা, এইটা কার? অধূমপায়ী, আর এটা কি? ধূমপায়ী। এইটা তোমাদের 4 মার্কের জন্য আসবে। আমি একটা পয়েন্ট বলবো, এটা খুব ভালো করে মাথায় নাও। তাহলে এখানে কি লেখা আছে? এক্স রে, তাই না? বলো, শোনো, এক্স রে মেশিনের বৈশিষ্ট্য হলো আমাদের দেহে যেখানেই সে বাতাস পাবে, কি পাবে?
বাতাস পাবে ওই অংশটাকে সে কালো করে দিবে, ওই অংশটাকে কি করবে, কালো করে দিবে। আর যেখানে সে বাতাস পাবে না সেই অংশটাকে সে সাদা করে দিবে। যেমন তোমরা দেখবা যে আমাদের অস্থির কোনো এক্স রে করলে সেটা সাদা দেখায়, কি দেখায়, সাদা দেখায়, কারণ অস্থির মধ্যে কি কোনো বাতাস থাকে। আর ফুসফুসের মধ্যে তোমরা জানো অ্যালভিলাস থাকে, কি থাকে, আর অ্যালভিলাস কি ধারণ করে, বায়ু ধারণ করে, কি ধারণ করে, বায়ু ধারণ করে। তাহলে ফুসফুসের এক্স রে করলে সেই অংশটা কি হবে, কালো হবে। আর একজন মানুষের তুমি যদি এক্স রে করার পরে তুমি দেখো যে তার ফুসফুস কালোর মাঝে সাদা সাদা ছোপযুক্ত আছে, তখন বুঝতে হবে তার অ্যালভিলাসের সংখ্যা কী হয়ে গেছে, কমে গেছে, কী হয়ে গেছে, বুঝতে পারছো। এবং তুমি দেখো এই যে এই দুইটা চিত্র দেখলে তুমি কিছুটা আইডেন্টিফাই করতে পারবা। এই অধমপায়ী যে ফুসফুস, দেখো এর ফুসফুসটা অনেক কালো, তোমাদের বইতে দেখলে আরো সুন্দর দেখতে পারবা। এইটা তো বুঝতে পারছো স্ক্যান করা। আর এইটা দেখতে পারছো কালোর মাঝে উপরে দেখতে পারছো ফোটা ফোটা যে সাদা দাগ দেখা যাচ্ছে, বুঝতে পারছো। শোনো, অ্যালভিলাস কেউ যখন ধূমপান করে তার অ্যালভিলাস নষ্ট হয়ে যায়, ফেটে যায়, তাহলে তার বাতাস ধারণ ক্ষমতা কমবে নাকি বাড়বে বলো, কমে যাবে। দেখো তাহলে 1 নম্বর পয়েন্ট, ফুসফুস আকৃতিগতভাবে এটা কি আছে, স্বাভাবিক আছে। আর এটা কি হয়ে যাবে, আকার কি হবে, বৃদ্ধি পাবে। শোনো, ফুসফুসের আকার বৃদ্ধি পাক বা না পাক এইটা কোনো যায় আসে না। ফুসফুসের আকার বৃদ্ধি পাইলো কিন্তু তার অ্যালভিলাস নষ্ট হয়ে গেছে, তার ফুসফুস কি কম কাজ করবে না কি বেশি কাজ করবে, কম কাজ করবে, বুঝতে পারছো তো। এই জন্য আকারের সাথে তোমার অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ এটা মিলবে না, বুঝতে পারছো তো। তাহলে কেউ যদি ধূমপান করে তার ফুসফুস আকৃতিগতভাবে বৃদ্ধি পাবে কিন্তু অ্যালভিলাসের সংখ্যা কী হয়ে যাবে, কমে যাবে। কি হবে, কমে যাবে। দেখো এক্স রে করলে তোমার কি হবে এটা বলো, কি দেখাবে, কালো দেখাবে। আর এটা কি সম্পূর্ণ কালো হয় না, এর মধ্যে দেখো কত ফোটা 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 দেখা যাচ্ছে, সাদা হয়ে আছে, ক্লিয়ার। এইটার পিছনে কারণটা কি, ওর অ্যালভিলাস ফেটে নষ্ট হয়ে গেছে, সেখানে আর বাতাস ধারণ করতে পারছে না। এইবার আসো, আমরা জানি যে অ্যালভিলাসের একটা স্বাভাবিক একটা সংখ্যা আছে, বুঝতে পারছো, একটা পূর্ণবয়স্ক মানুষের একটা সংখ্যা আছে, ঠিক আছে। আমি সকল কিছু তোমাদের এখানে দিয়েছি যে অ্যালভিলাসের সংখ্যা, তারপর একটু বলে দিই, হ্যাঁ তোমরা একটু শীটটা উল্টাও তাহলে বুঝতে পারবে না। এ দেখো 3 নম্বর পেজ, দেখো নবজাতক শিশুর ফুসফুসে 20 মিলিয়ন অ্যালভিলাস থাকে। কত মিলিয়ন, 20 মিলিয়ন। 8 বছর বয়সে এই অ্যালভিলাসের সংখ্যা হয় 300 মিলিয়ন, বুঝতে পারছো। আর পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দুটি ফুসফুসে 480 মিলিয়ন অ্যালভিলাস থাকে। আর যদি কখনো রেঞ্জে দেয় 480 থেকে 700 মিলিয়ন হতে পারে, বুঝতে পারছো তো। আর যারা ধূমপান করবে এই সংখ্যাটা তাদের কমে যাবে না, কমে যাবে। এবার দেখো অ্যালভিলাসের প্রাচীরের মধ্যে সূক্ষ্ম চুল সদৃশ যে অংশ থাকে তার নাম হলো সিলিয়া, তার নাম কি, সিলিয়া। তাহলে এই যে অ্যালভিলাসের প্রাচীরের সিলিয়া কার কমবে, যে ধূমপান করবে তার কী হয়ে যাবে, কমে যাবে। এবার দেখো ইমফাইসেমা, ইমফাইসেমা একটা রোগ, অ্যালভিলাস ফেটে যে গহ্বরের সৃষ্টি হয়, আর এই রোগটার নাম হলো ইমফাইসেমা। তাহলে যারা ধূমপান করবে না তাদের ইমফাইসেমা রোগ হবে না, আর যারা ধূমপান করবে তাদের অ্যালভিলাসের প্রাচীর ফেটে যে একটা গহ্বরের সৃষ্টি হবে, ক্লিয়ার। এইবার দেখো যারা ধূমপান করে ক্যান্সার টিউমারের উপসর্গ তাদের দেখা দিবে। তো যারা প্রতিদিন গড়ে 20টা করে সিগারেট খায় এমন মানুষদের উপরে গবেষণা করে দেখা গেছে যে 100 জনের মধ্যে 20 জনের ক্যান্সার হয়, আর 80 জন মানুষ মনে করে যে শ্বাসকষ্টে ভোগে, অন্যান্য উপসর্গ দেখা দেয়, বুঝতে পারছো, ঠিক আছে। এইবার আসো, যারা ধূমপান করবে তাদের ফুসফুসে যেহেতু অ্যালভিলাস ফেটে যে গহ্বর সৃষ্টি হয় সেই জায়গায় কি জমা দেখা যাবে, পানি জমা দেখা যাবে। পানি জমা দেখা যাবে কাদের, যারা হলো ধূমপান করে। আর ধূমপান যারা করে না তাদের ফুসফুসে কোনো পানি জমা দেখা যাবে না।
এবার দেখো ফুসফুস এবং হৃৎপিণ্ডের একটা শ্যাডো আছে কিনা বলো, শ্যাডো আছে। দেখো এই যে দেখো এই যে শ্যাডোটা খেয়াল করো, এর শ্যাডোটা দেখো কতটা মার্জিত, দেখো দেখতে পারছো? এই মাঝখানে কি থাকে? হৃৎপিণ্ড। কি থাকে? হৃৎপিণ্ডের মধ্যে যেহেতু আমরা জানি যে কোনো বায়ু থাকে না, এই জন্য ওইটার রং কেমন হয়েছে বলো? সাদা হয়েছে। আর এইটা তুমি একটু খেয়াল করো, এইটার হৃৎপিণ্ড দেখো তো কেমন বিকৃত হয়ে গেছে, বুঝতে পারছো? হৃৎপিণ্ড বড় হলে কোনো লাভ নাই যদি হৃৎপিণ্ডের যে পেশিগুলো সেগুলো ঠিক মতো কাজ না করে। আমার কথা কি বুঝাইতে পারছি? এদের হৃৎপিণ্ডের পেশিগুলো বড় হয়ে যায় এবং হৃৎপিণ্ড তেমন কাজ করতে পারে না। ক্লিয়ার? তাহলে এই অধূমপায়ী আর ধূমপায়ী ফুসফুসের মধ্যে পার্থক্য খুব ভালোভাবে পারতে হবে। এইবার তোমাদের আর একটা টপিকস আছে এখানে, আরেকটু তোমাদের আমি বলে দিই। দেখো যারা ধূমপান করে তাদের কতগুলো রোগ হতে পারে। দেখো 1 নম্বরে ইমফাইসেমা। আমি তোমাদের আগেই বলেছি যে সিগারেটের ধোঁয়ায় অ্যালভিলাসের প্রাচীরে যে ক্ষত হয় তার ফলে অ্যালভিলাসের আয়তন বেড়ে যায়, কোনো কোনো স্থান ফেটে গিয়ে ফুসফুসে ফাঁকা জায়গার সৃষ্টি হয়, অর্থাৎ গহ্বরের সৃষ্টি হয়, সেটাকে বলা হয় ইমফাইসেমা। এবার দেখো ব্রঙ্কাইটিস। তোমরা জানো আমাদের ফুসফুসে মানে যে ট্রাকে বা শ্বাসনালী আছে এটা 2টা ভাগে বিভক্ত হয়ে গেল, এটাকে বলা হয় ব্রঙ্কাস। আর এই ব্রঙ্কাসে যখন সংক্রমণ হয় তখন সেটাকে বলা হয় ব্রঙ্কাইটিস। এবার দেখো যক্ষ্মা হতে পারে, ফুসফুসের ক্যান্সার হতে পারে, প্লুরিসি হতে পারে বা প্লিউরিসি। তোমরা জানো যে ফুসফুসের আবরণের নাম কি? প্লুরা, তাই না? যদি ফুসফুসের আবরণ অর্থাৎ ফুসফুসের আবরণের নাম হলো প্লুরা, আর ফুসফুসের আবরণে যদি কোনো সংক্রমণ হয় সেটাকে বলা হয় প্লিউরিসি। কি বলা হয়? প্লিউরিসি। এবার দেখো ফাইব্রোসিস। শোনো লাস্টে সিস আছে। কি আছে? সিস শব্দের আরেকটা অর্থ হলো পুরু হয়ে যাওয়া। দেখো ফুসফুসের বায়ুথলিগুলোর প্রাচীর স্বাভাবিক অবস্থায় কি থাকে? পাতলা থাকে, যেন সহজেই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের কি হয়? বিনিময় হয়। কিন্তু ধূমপানের ফলে প্রাচীরগুলো কি হয়ে যায় বলো? পুরু হয়ে যায়। কি হয়ে যায়? পুরু হয়ে যায়। আর এর নাম কি? ফাইব্রোসিস। মনে থাকবে তো? ঠিক আছে। এবার দেখো এছাড়া হার্ট অ্যাটাক, উদগারি কাশি, ঠিক আছে, বুকে ব্যথা, বমি, কোভিড-19 সব আছে। দেখো এবার আসো কৃত্রিম শ্বাস প্রশ্বাস। অনেক সময় হতে পারে দেখো বৈদ্যুতিক শক লাগা, অক্সিজেনের অভাব, কার্বন মনোক্সাইডের বিষক্রিয়া, পানিতে ডুবে যাওয়া অথবা ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ঘাড়ে অথবা মাথায় ইনজুরি হলে দেখো না হঠাৎ করে মানে তার প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম বন্ধ হয়ে যায়। অথবা দেখো না যে কোনো সিনেমায় তোমরা দেখো না যে একজন মানুষ পানিতে ডুবে গেছে, তাকে উঠায় নিয়ে সে মুখে ফু দিতেছে, এটাই হলো কৃত্রিম শ্বাস প্রশ্বাস। সে পানিতে ডুবে মনে করছে কিছু পানি খেয়ে নিয়েছে, কিছু পানি ফুসফুসে গেছে, তাৎক্ষণিক তার ফুসফুসের কার্যক্রম নষ্ট হয়ে গেছে। এখন তাকে বাঁচিয়ে রাখতে হলে তোমাকে কৃত্রিমভাবে তাকে শ্বাস প্রশ্বাস দিতে হবে। ঠিক আছে? দেখো এখানে একটা অ্যাব্রিভিয়েশন তোমাকে মনে রাখতে হবে, CPR, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। শোনো কৃত্রিম শ্বাস প্রশ্বাস বোঝার জন্য আমি একটা চিত্র নিয়ে আসি, তাহলে তোমরা আরও বেশি ভালো করে বুঝতে পারবা। মনে করো যে এই বাচ্চাটা পানিতে ডুবে গেছে, পানি কিছু খেয়ে ফেলছে। প্রথম যে কাজটা তোমার করতে হবে, পানির থেকে তোমাকে আগে তুলতে হবে। তোলার পরে ওকে শক্ত কোনো কিছুর উপরে শোয়াইতে হবে। বুঝতে পারছো? শক্ত কোনো কিছুর উপরে কী করতে হবে? শোয়াইতে হবে। এবং তার মুখের ভিতরে কোনো কাদা, মাটি, বালু এগুলো ঢুকেছে কিনা দেখতে হবে এবং মুখ থেকে এগুলো বাইরে বের করে ফেলতে হবে। এখন মনে করো যে ও বেঁচে আছে, ওর মুখে কাদামাটি আছে, এখন তুমি কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দেওয়ার জন্য মুখে মনে করো যে ফু দেওয়া শুরু করলা। ঠিক আছে? কাদা মাটি সহ মনে করো যে এবার ফুসফুসের মধ্যে ঢুকবে। হ্যাঁ, ওর যা একটু মনে করো যে বাঁচার চান্স ছিল ওটাও মনে করো যে বন্ধ হয়ে গেল। ঠিক আছে? এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে, শক্ত কোনো কিছুর উপরে শোয়াইলা। এবার দেখো
মুখে এবং গলায় যদি কোনো কিছু থাকে সেগুলোকে কি করতে হবে, বের করতে হবে। বের করলাম, এরপরে দেখো পেট ফুলে গেছে, দেখতে পাচ্ছ পানি খেয়ে পেট ফুলে গেছে। এবার একটু চাপ দিলা, চাপ দিয়ে যতটুকু বের হলো হলো। এইবার দেখো, এই যে দেখো ইনার হাতটা দেখছো, এই যে দেখো, খেয়াল করছো, এই যে দেখো বুকের বাম সাইডে, কোন সাইডে, বাম সাইডে আস্তে আস্তে পুশ করতে হবে। আমার কথা বুঝছো? জানো ওর যে হৃৎপিণ্ড এবং ফুসফুস তাৎক্ষণিকভাবে যেন কার্যকর হয়। এবং দেখো 2 বার করে মুখে ফু দিতে হবে। কয়বার করে? 2 বার করে। এখন মুখ মনে করে যে বন্ধ হয়ে গেছে, খুলতে পারছো না, তাহলে নাক দিয়ে ফু দেওয়া শুরু করবা। হয়েছে? বুঝতে পারছো? নাক দিয়ে ফু দেওয়া শুরু করবা। এইবার শোনো, প্রতি 2 বার করে কি করবা, ফু দিবা এবং এই যে হাতের তালুদালা কি করবা, প্রেসার দিবা। বুকের কোন পাশে? বাম পাশে। এবার দেখো এটা করার পরে সে কি বেঁচে আছে কিনা এটা চেক করতে হবে। আর বাংলায় এটাকে বলা হয় নাড়ি চেপে পরীক্ষা করা। নাড়ি চেপে পরীক্ষা করা। এই যে দেখো হাতটা দেখো, প্লিজ এদিকে তাকাও। এই যে হাত না, হাতের যে উপরে এই অস্থিটার নাম হলো রেডিয়াল অস্থি। কিনা কি অস্থি? দেখো এই রেডিয়াল অস্থি, এই যে উঁচু অংশ না, এই উঁচু অংশে নিচে দেখো একটু গ্যাপ আছে। এই গ্যাপে 3টা আঙ্গুল দিয়ে তুমি একটু চাপ দাও, চাপ দিয়ে ধরে রাখো এবং তোমার এই হাতটাকে সেমি ফ্লেক্স করবা, অর্ধেক বাঁকাবা। দেখো তুমি এখানে তুমি আঙ্গুল দিয়ে দেখো তোমার হাতে কি রক্ত কি যখন চলতেছে তোমার হাতে কি মানে আঙ্গুলে কি ফিল করতে পারছো না? বুঝতে পারছো? যদি সে বাচ্চা বেঁচে থাকে তাহলে প্রতি 2 বার মুখে ফু দিবা, বুক মালিশ করবা, বুকে চাপ দিবা, এটা ক্রমান্বয়ে চলতে থাকবে। তার মৃত্যু, মনে করো যে মৃত্যু যদি বেঁচে থাকে তাহলে তো এটা চলতেই থাকবে। শোনো, মনে করো যে সে যতক্ষণ বেঁচে আছে, যদি এর মধ্যে মনে করো যে মরে টুরে যায় তাহলে তো চাপ দিয়ে লাভ হবে না, ফু দিয়েও লাভ হবে না। শোনো তাহলে আমি আরেকবার বলি, খেয়াল করো। এই চিত্র দেখে এখানে তোমাদের 3-4 পেজ দেওয়া আছে। দেখো এদিকে তাকাও। 1 নম্বর পয়েন্ট খেয়াল করো, কৃত্রিম শ্বাস প্রশ্বাস তাহলে কি কি কারণে ঘটতে পারে এটা মাথায় রাখতে হবে। দেখো কৃত্রিম শ্বাস প্রশ্বাস বৈদ্যুতিক শক লাগার কারণে হতে পারে, অক্সিজেনের অভাবে হতে পারে, কার্বন মনোক্সাইডের বিষক্রিয়া হতে পারে এবং ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ঠিক আছে, ঘাড়ে অথবা মাথায় ইনজুরি হলে হতে পারে। তো এইটার জন্য তোমাকে দেখো কয়েকটা কাজ করলে হয়ে যাবে। দেখো প্রথম কথা হলো রুগীকে শক্ত কোনো কিছুর উপর শোয়াইতে হবে। মুখে গলায় কোনো কিছু ঢুকে থাকলে সেটাকে বের করতে হবে এবং বুকের কোন পাশে? বাম পাশে আস্তে আস্তে কী করতে হবে? প্রেসার দিতে হবে এবং যে পানি অথবা অন্য কোনো কিছু যদি গলায় থেকেও থাকে সেটা যেন বের হয়ে যায়। ঠিক আছে? এবার প্রতি 2 বার মুখে কী করতে হবে? ফু দিতে হবে এবং সে বেঁচে আছে কিনা নাড়ি চেপে দেখতে হবে। ঠিক আছে? এইটা পর্যায়ক্রমে চালাই যাইতে হবে এবং যথাসম্ভব তাকে অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, অর্থাৎ অভিজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাইতে হবে। তাহলে তোমরা যে কাজটা করবা, শোনো, এখান থেকে আজকে যেহেতু গল্প পড়া আমি একেবারে তোমাদের উপর ছেড়ে দিই নাই, এই কারণেই যেন তোমরা মানে এটা কোনো সময় অবহেলা না করো। তাহলে এখান থেকে কয়টা রোগের কথা বলেছি বলো তো? একটা হলো সাইনোসাইটিস, আর একটা কি? অটাইটিস মিডিয়া। আর বাড়তি তোমাদের পড়াইছি ধূমপায়ী আর অধূমপায়ী ফুসফুসের মধ্যে পার্থক্য। আর একটা কি পড়াইছি? কৃত্রিম শ্বাস প্রশ্বাস। কৃত্রিম শ্বাস প্রশ্বাসের এই কাহিনী তোমাদের পড়তে হবে। তোমরা একটু খাতা নাও, আগামীকালকে পরীক্ষা আছে। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে এ পর্যন্তই। সবাই ভালো থাকিও। আসসালামু আলাইকুম।